হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহেলি তোমাদেরকে আজকে করাবো ক্লাস 12 এ তোমরা প্রচুর দিন ধরে রিকোয়েস্ট করছিলে এবিটি এর কোশ্চেন পেপার না, এবিটি এর যে কোশ্চেন সেটগুলো আছে তার সলভ করে দিতে। আমি অলরেডি শুরু করেছি প্রথম পেজ হচ্ছে 215 এসি 215 থেকে আমি যেটা করেছিলাম, মাত্র আমি সেদিন সময় পাচ্ছিলাম না, একেবারেই সময় পাচ্ছিলাম না, তার জন্য খুব কম সলভ করে দিয়েছিলাম। সেটা হলো 5টা কোশ্চেন, একের দাগে 2 মানে যে 2 মার্কসের যে কোশ্চেন গুলো হয় সেটার মাত্র 5টা কোশ্চেন আমি সলভ করে দিয়েছিলাম। আজকে আমি চেষ্টা করছি যতগুলো বেশি সম্ভব করে দেওয়ার। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে পরের কোশ্চেন আমি, এটা ইংলিশ পেপার আছে, ইংলিশ পেপারটা আমি মুখে বলছি এবং বাংলাতেও বলে দিচ্ছি। তোমরা চাইলে বাংলা কোশ্চেন গুলো লিখে নিতে পারো, বাংলাটাও বলে দিচ্ছি, তোমরা চাইলে বাংলাটা লিখে নিতে পারো। এখানে আমরা করেছিলাম ই পর্যন্ত করেছিলাম, ই এর পরে এফ যেটা আছে, এফ আছে ওয়াই ক্যান দ্য লং রান কস্ট নট এক্সিড শর্ট রান কস্ট। ওয়াই ক্যান দ্য লং রান কস্ট নট এক্সিড শর্ট রান কস্ট। এটা যদি আমি তোমাদের কাছে আশা করছি বইটা আছে, বইটা যদি না থাকে তাহলে আমি চেষ্টা করব বলতে আমি জানি না কতটা করতে পারবো। সেটা হচ্ছে যে যতটা বোর্ডে না লিখলেও যদি আমি পিডিএফ না, ওই নিচে কোশ্চেনগুলো লেখার এডিটটা করার চেষ্টা করতে পারি, তবে সম্ভব হবে কিনা আমি বলতে পারছি না, কারণ সময়টা হাতে কম থাকার জন্য আমাকে কি করতে হচ্ছে, আমাদেরকে বেশি করে মানে কি বলবো, যতটা বেশি সম্ভব মুখে বলে দিচ্ছি, তাই লিখতে গেলে অনেকটা সময় চলে যায়, তো সেটাতে একটু অসুবিধা হবে। তো আমি মুখে বলছি, তোমরা চাইলে লিখে নিতে পারো। এটা যেটা বলেছে ওয়ান এর এফ আমি কোশ্চেনটা বললাম, এটার মানেটা বাংলা মানে আমরা যদি করি, বাংলা মানেটা দাঁড়াচ্ছে যে বলেছে এখানে ওয়াই ক্যান দ্য লং রান কস্ট মানে দীর্ঘকালীন ব্যয় নট এক্সিড শর্ট রান কস্ট। শর্ট রান মানে কি বলে, শর্ট রান মানে হচ্ছে স্বল্পকালীন ব্যয়ের থেকে বেশি হয় না কেন। আবার বুঝে দেখো যে যখন তোমার লং রান কস্ট হচ্ছে, যখন তোমার লং রান মানে কি বেশি দিন, তো বেশি দিন যখন তোমার একটা কোম্পানি চলছে, বেশি দিন যখন একজন উদ্যোক্তা বেশি দিন প্রোডাকশন করছে, উৎপাদন করছে, সেখানে তো বেশি খরচা হওয়ার কথা ছিল, কিন্তু বলছে যে না, দেখো লং রান কস্ট হচ্ছে বেশি দিন মানে দীর্ঘকালীন। এটা বাংলাটা যেটা হচ্ছে দীর্ঘকালীন ব্যয় কেন স্বল্পকালীন ব্যয়ের থেকে বেশি হয় না। তোমরা লিখে রাখো যে কেন দীর্ঘকালীন ব্যয় স্বল্পকালীন ব্যয়ের থেকে বেশি হয় না। তোমরা বোঝো যে দীর্ঘকালীন মানে অনেক দিন ধরে চলছে, এরকম ব্যয়টা কি হচ্ছে স্বল্পকালীন ব্যয়, মানে কম দিন চলছে তার থেকে কি হচ্ছে, তার থেকে কম। কেনটা আমি যখন কস্ট পড়িয়েছিলাম, কস্টের এতে ভিডিওতে আমি করে বলে দিয়েছি, তো তাও আমি এখানটা একবার বলে দিচ্ছি কথাটা। দেখো বলছে যে স্বল্পকালীন ব্যয়ের সঙ্গে দীর্ঘকালীন ব্যয়ের সম্পর্ক এই যে দীর্ঘকালীন ব্যয় স্বল্পকালীন ব্যয় অপেক্ষা কম অথবা সমান হয়। কেন বলছে দীর্ঘকালীন ব্যয় কখনোই স্বল্পকালীন ব্যয় অপেক্ষা বেশি হতে পারে না? কারণ তোমরা ক্লাস 12 এর জয়দেব সরকার যদি ব্যবহার করে থাকো, জয়দেব সরকারের বই যদি ব্যবহার করে থাকো, জয়দেব সরকারের বইতে 74 পাতায় দেওয়া আছে 5.9 দেখবে স্বল্পকালীন ব্যয় এবং দীর্ঘকালীন ব্যয়ের মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন শর্ট রান অ্যান্ড লং রান কস্ট। এখানে যেটা দেওয়া আছে সেটা দেখো, ভালো করে বোঝো যে বলছে কারণটা কি বলছে। দেখো এখানে কারণটা কি বলছে, দীর্ঘকালে সব উপাদানই পরিবর্তনশীল এবং উপযুক্ত ব্যবস্থাপনা গ্রহণের মাধ্যমে দীর্ঘকালীন ব্যয়কে কমানো সম্ভব। কিভাবে স্বল্পকালীন মোট ব্যয় রেখা থেকে, আচ্ছা এটা আলাদা কথা। তো এই জায়গাটাতে বোঝো স্বল্পকাল আমাদের কাকে বলে। স্বল্পকালে দুই ধরনের উৎপাদন কি থাকে, কি বলে, ইনপুটকে বলে উপকরণ। ইনপুটের ইনপুটের বাংলা হচ্ছে উপকরণ। দুই ধরনের উপকরণ থাকে, স্বল্পকাল
স্বল্পকালে দুই ধরনের উপকরণ থাকে, একটা হচ্ছে স্থির স্থির উপকরণ, আর একটা হচ্ছে অস্থির উপকরণ। না, অস্থির নয়, পরিবর্তনশীল। দীর্ঘকালে কি থাকে? দীর্ঘকালে শুধুই মাত্র পরিবর্তনশীল থাকে। পরিবর্তনশীল উপকরণ থাকে। তার মানে এখানে কি হচ্ছে, স্বল্পকালে দুই ধরনের উপকরণকে আমাকে যোগ করতে হচ্ছে। তাই জন্য হয় কি, দুই ধরনের উপকরণ আমাদের থাকার জন্য এখানে দামটা বেশি হয়। এখানে তার মানে কি, একটা স্থির ব্যয় হবে, স্থির ব্যয়, আর একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। আর এটা হচ্ছে শুধুই পরিবর্তনশীল ব্যয়। তো সেখানে কোথায় কম হবে বলে মনে হচ্ছে? আমরা বুঝতেই পারছি যে স্বল্পকালে বেশি হবে আর দীর্ঘকালে কম ব্যয় হবে। এবার এই জায়গাটাতে আমাদেরকে বুঝতে হবে যে মানে স্বল্পকালে তুলনামূলকভাবে কম। হয়তো দেখা যাবে যে অনেক প্রোডাকশনের অনেকটা দেখতে গেলে বেশি হয়তো, কিন্তু তুলনায় মানে স্বল্পকালের তুলনায় দীর্ঘকালে খরচাটা কম হয়। ঠিক আছে, এটা আমরা লিখলাম যে আমাদের উত্তরটা কি হচ্ছে, শর্ট রান কি হচ্ছে, দেয়ার আর টু টাইপস অফ কস্ট। একটা হচ্ছে কি, ওয়ান ইজ ফিক্সড কস্ট আর দ্বিতীয় ইজ ভ্যারিয়েবল কস্ট। আর লং রানে দুটো একটাই কস্ট হয়, সেটা হচ্ছে অনলি ভ্যারিয়েবল কস্ট। সো এখানে যেহেতু দুটো হওয়ার জন্য এই কস্টটা বেশি হয়, এখানে একটা হওয়ার জন্য এই কস্টটা কম হয়। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন আছে, এর সঙ্গে অরে আছে, সেটেল দ্য রিলেশন বিটুইন এসি অ্যান্ড এমসি। বলছে এসি এবং এমসি, এসি মানে হচ্ছে গড় ব্যয় এবং পরিবর্তন ব্যয়ের মধ্যে রিলেশন, সম্পর্ক লেখো। গড় ব্যয় এবং পরিবর্তন ব্যয়ের মধ্যে সম্পর্ক লেখো। এটা আমি যারা আমার কাছে পড়ো বা আমি যখন ক্লাস করিয়েছি অনেকবার বলেছি, তাও এখানে একবার বলে দিচ্ছি, দেখো বুঝতে অসুবিধা হলে নিশ্চয়ই বলবে। সেটা হলো এসি আর এমসি, এটা অরে আছে, এসি আর এমসি। দেখো আমি একদম ছোট করে বলছি, এসি যখন বাড়ে তখন এসি এমসির থেকে ছোট হয়। এসি যখন স্থির থাকে তখন এসি এমসির সঙ্গে ইকুয়াল হয়। এসি যখন কমে তখন এসি বড় হয় এমসির থেকে। রিলেশন আমাদের যদি বলে তাহলে আমরা কি বলবো, যখন গড় পরিবর্তনীয় ব্যয় বাড়তে থাকে তখন গড় পরিবর্তনীয় ব্যয় প্রান্তিক পরিবর্তনীয় ব্যয়ের থেকে কম হয়। যখন গড় পরিবর্তনীয় ব্যয় একই থাকে তখন গড় পরিবর্তনীয় ব্যয় এবং প্রান্তিক ব্যয় দুটো সমান হয়। আর গড় পরিবর্তনীয় ব্যয় যখন কমে তখন কি হয়, তখন গড় পরিবর্তনীয় ব্যয় প্রান্তিক ব্যয়ের থেকে বেশি হয়। বোঝা গেছে? এর পরের কোশ্চেনটা যেটা আছে সেটা হচ্ছে জি আছে পভার্টি গ্যাপ। হোয়াট ইজ পভার্টি গ্যাপ? পভার্টি গ্যাপ আমাদের তোমাদের বইতে আছে, যেটা হলো চ্যাপ্টার 20 পভার্টি গ্যাপে যেটা আছে সেটা হলো যেখানে আমাদের পভার্টি পরিমাপ করা হচ্ছিল, সেটাকে আমরা বাংলাতে যেটা বলবো, দারিদ্র্যের ফাঁক কাকে বলে। দারিদ্র্যের ফাঁক কাকে বলে আমরা এখান থেকে পাবো। দারিদ্র্যের ফাঁক কাকে বলে আমরা যদি বলতে চাই, আমরা বলতে পারি যে দারিদ্র্যের ফাঁক হলো, দেখো
দারিদ্র ফাঁক বা দারিদ্র ব্যবধান, এটা তোমাদের বইতে খুব একটা ভালো করে ডেফিনেশনটা লিখে দেওয়া নেই। তোমরা চাইলে তোমাদের বইতে যেটা লেখা আছে সেরকম ভাবেও লিখতে পারো। দারিদ্র ফাঁক ইজ ইকাল টু পি, আমি এখানটাতে লিখছি P1 ইজ ইকাল টু P0 Z মাইনাস Y বাই Z। এখানে P0 হচ্ছে দরিদ্র রেখার নিচে থাকা মানুষের জনসংখ্যা, Z হচ্ছে দরিদ্র রেখা, আর Y হচ্ছে দরিদ্র জনসাধারণের গড় ভোগ ব্যয়। এই একটা দুটো তিনটে চারটে জিনিসকে নিয়ে আমরা করছি। চারটে জিনিস বলতে এখানে তিনটে জিনিস, আর তিনটে জিনিস দিয়ে আমরা পাচ্ছি দরিদ্র ফাঁককে বা দারিদ্র ব্যবধান আমরা বলতে পারি। সেটাকে আমরা যদি একটু বাংলা করে বলার চেষ্টা করি, যে যদি আমরা ডেফিনেশন আকারে বলতে চেষ্টা করি, কোনো জায়গা থেকে সেরকম ডেফিনেশন আমি পেলাম না, যাই হোক ইংলিশ থেকে বাংলা করার চেষ্টা করলাম। সেটা হচ্ছে যে দারিদ্র ব্যবধান হলো এমন একটি অনুপাত যার দ্বারা দরিদ্র সীমার নিচে থাকা মানুষের গড় আয়টা বোঝা যায়। দারিদ্র ফাঁক থেকে আমরা কি পাচ্ছি? দারিদ্র রেখার নিচে থাকা যে দরিদ্র মানুষগুলো আছে তাদের গড় আয়টা আমরা বুঝতে পারছি। তোমরা লিখে নিতে পারো, দরিদ্র ব্যবধান বা দরিদ্র ফাঁক হলো একটি অনুপাত যা দ্বারা দারিদ্র রেখার নিচে থাকা মানুষের গড় আয় বোঝা যায়। ঠিক আছে, দেখো তার পরের কোশ্চেনটা যেটা দেওয়া আছে, এখানে পরের কোশ্চেন বলা আছে ডিস্টিংগুইশ বিটুইন মোনোপলি ফার্ম অ্যান্ড মোনোপলি হাউস। এটা আমাদের কোশ্চেন ওই জি এর মধ্যেই অরের মধ্যে আছে মোনোপলি ফার্ম আর মোনোপলি হাউস। আচ্ছা, মোনোপলি ফার্ম মোনোপলি হাউসের বাংলা আমরা যদি করি, এটা হবে একচেটিয়া প্রতিষ্ঠান। আর একচেটিয়া শিল্প সমষ্টি, আর একটা হচ্ছে একচেটিয়া শিল্প সমষ্টি। একচেটিয়া শিল্প সমষ্টি ভালো করে বোঝো। মোনোপলি ফার্ম হচ্ছে, আমি একবার বই থেকে পড়ছি আর জিনিসটা একবার বোঝাবো। বলছে যে একটি বিশেষ শিল্পে কয়েকটি মাত্র বৃহৎ শিল্প প্রতিষ্ঠান আধিপত্য দেখা যায়, এই ধরনের প্রতিষ্ঠানগুলিকে একচেটিয়া প্রতিষ্ঠান বলা হয়। যেমন এখানে আমাদের বলা হচ্ছে যে যেমন জিপ গাড়ি তৈরির বাজারকে ভীষণভাবে নিয়ন্ত্রণ করে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, বা মোটর গাড়ির বাজারকে ভীষণভাবে নিয়ন্ত্রণ করে হিন্দুস্তান মোটরস। মানেটা কি হচ্ছে যে একটা কোনো জিনিস, দুটোই গাড়ি, যে গাড়ি তৈরির কোম্পানিগুলো কয়েকটা কোম্পানি আছে যেইগুলোকে, মানে আমরা যখন গাড়ি কিনবো ভাবি তখন ওই কোম্পানিগুলোর নামই মাথায় আসে, অন্য কোম্পানির নাম মাথাতেই আসে না। বুঝতে পেরেছো কি বলছি? যে এমন কিছু আর অন্য যে ছোটখাটো কোম্পানিগুলো আছে সেইগুলো উঠে দাঁড়াতেও পারে না, যে উঠে দাঁড়াবে। তুমি ধরো সাইকেল কিনবে যদি ভাবো, সেই হিরো হন্ডা, আগে হিরো হন্ডা একসাথে ছিল, এখন হিরো আলাদা হয়ে গেছে, হন্ডা আলাদা হয়ে গেছে, হিরো সাইকেলের কথাই আগে মাথায় আসে, তাই না? তো এই রকমই যে কিছু আছে যেগুলো কিনা আছে, মানে বেশ কয়েকটা আছে, সেইগুলোর কথাই মাথায় আসে, অন্য কোনো কোম্পানিগুলো উঠতেও পারে না, অন্য কোনো কোম্পানিগুলো আসতেও পারে না। বোঝা গেছে? তো সেটা হলো যে একচেটিয়া, আমি কি বলেছি, একচেটিয়া ফার্ম বা একচেটিয়া প্রতিষ্ঠান, আর একটা হচ্ছে একচেটিয়া শিল্প সমষ্টি। এটা কি হচ্ছে, যেমন ধরো টাটা, মানে একটা কোম্পানি যার কিনা অনেক রকম বিজনেস আছে,
এবং সবকটাই একটা মানে ব্র্যান্ডেড আর কি। যে যখন আমরা টাটার যেটা কথা বললাম, যে কোনো জিনিসেই আমরা যদি ভাবি মানে লেখা থাকে টাটা কোম্পানির, তখন আমরা ভাবি আরে কোম্পানিটা টাটা, চোখ বন্ধ করে ভরসা করা যায়, এরকম একটা কথা আমরা বলে থাকি যে কোম্পানিটা কিছুটা মানে তার তো রেপুটেশন নিশ্চয়ই আছে, ভালো কিছু ভালো দেয় বলেই। তো সে যাই হোক না কেন, তবুও যে টাটা কোম্পানির কত কি আছে, গাড়ি থেকে শুরু করে নুন, তুমি কি কি পাবে না টাটা কোম্পানির। তো রড মানে যাবতীয় কিছু প্রচুর কিছু টাটা কোম্পানির আছে। তো টাটা কোম্পানির এই প্রচুর কিছু থাকার জন্য এইগুলোকে আমরা বলবো কি, এইগুলোকে আমরা বলবো একচেটিয়া শিল্প সমষ্টি। টাটা, বিড়লা, তারপর গোদরেজও বলতে পারো, গোদরেজের কি নেই, চুলের কালারও আছে, আবার ফার্নিচারও আছে, কি কি কত কি আছে, তাই না? তো সেই রকমই ওইগুলো হচ্ছে কি বলে একচেটিয়া শিল্প সমষ্টি। আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম জিনিসটা। চলো নেক্সট কোশ্চেনের দিকে আমি এগোবো। পরের কোশ্চেনটা আছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গ্যাট অ্যান্ড ডব্লিউটিও GA। আচ্ছা, এখানে তোমাদের এটা 2 নম্বরের কোশ্চেন, গ্যাট আর ডব্লিউটিওর মধ্যে ডিফারেন্স বলতে বলেছে। এটা সম্ভবত আমার কাছে যারা পড়ো তাদের কাছে দেওয়াই আছে, তোমাদের বইতে আছে কিনা আমি একটু দেখে বলছি। দেখো, গ্যাট আর ডব্লিউটিওর মধ্যে যদি পার্থক্য বলা হয়, তাহলে প্রথম পার্থক্যই আমরা বলতে পারি যে গ্যাট একটা কি ছিল, গ্যাট একটা চুক্তি ছিল। আর এখানে আমি একটু লিখেই দিই, এটা হচ্ছে আর একটা হচ্ছে ডব্লিউটিও। এটা গ্যাট একটা কি ছিল, শুধুমাত্র একটা আন্তর্জাতিক চুক্তি ছিল, বাণিজ্যিক চুক্তি। আর ডব্লিউটিও কিন্তু একটা হচ্ছে কি বলে বিশ্বব্যাপী একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, সংস্থা, এটা একটা সংস্থা। তো এটা হচ্ছে দুটো একটা পার্থক্য হলো। এবার গ্যাটের কতজন সদস্য ছিল, মাত্র 23টা কিছু দল ছিল, 23টা দল নিয়ে তৈরি হয়েছিল গ্যাট। আর এখানে কিন্তু ডব্লিউটিওতে কিন্তু 164টা দেশ, 164 কান্ট্রিজ নিয়ে হয়েছে ডব্লিউটিও, ঠিক আছে। আর গ্যাট শুধুমাত্র পণ্যের ব্যবসার জন্য ছিল, জিনিসপত্র পণ্যের ব্যবসার জন্য ছিল, কিন্তু ডব্লিউটিও পণ্যের সাথে সাথে পরিষেবা এবং মেধাস্বত্ব সম্পত্তির দিকগুলিও অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে আমরা এখান থেকে মোটামুটি 2-3টে পার্থক্য পেয়ে যাচ্ছি, তোমরা এগুলো লিখে দিতে পারো। ইংলিশে আমরা যদি বলতে চাই, ইংলিশটা আমি বলে দিচ্ছি। গ্যাট শুধুমাত্র কি ছিল, গ্যাট একটা এগ্রিমেন্ট ছিল, কিন্তু ডব্লিউটিও একটা অর্গানাইজেশন। আর এবার হচ্ছে গ্যাটের যেটা ছিল যে এটা কমোডিটিটা শুধুমাত্র গ্যাট ছিল শুধুমাত্র গুডসের ট্রেডের জন্য ছিল, কিন্তু ডব্লিউটিও হচ্ছে গুডসের সাথে পাশাপাশি ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যালং উইথ দ্য আচ্ছা গুডসের পাশাপাশি কি কি ছিল, সার্ভিস, ইনক্লুড দ্য সার্ভিস ছিল, তারপর ছিল ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এইগুলো কিন্তু আমাদের ডব্লিউটিওর মধ্যে পড়ছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এইচ এর পরের কোশ্চেন। এখানে এইচ এর সঙ্গে অর কিছু ছিল না, পরের কোশ্চেনটা হচ্ছে আই এর কোশ্চেন বলছে why the life insurance called contract of assurance বলছে, আমরা বাংলায় যেটা বলবো জীবন বীমাকে নিশ্চয়তা চুক্তি বা প্রতিশ্রুতির চুক্তি বলা হয় কেন। একদম সহজ ব্যাপার, যে কোনো মানুষ যদি জীবন বীমা করে, জীবন বীমা মানে কি, জেনারেলি জীবন শেষের পর পাওয়া যাবে এরকম। জীবন শেষের পর আমার জীবন শেষের পর আমি পেয়ে কি করবো, আমি কি আর পাবো না, আমার ফ্যামিলি পাবে। তো জীবন বীমাটা এমনই একটা জিনিস যে ধরো আমি যদি 20 বছরের জন্য করি, 20 বছরের মধ্যে যদি আমি মারা যাই, তাহলে ওখানে চুক্তি অনুযায়ী যত টাকা দেওয়ার কথা সেই পুরো টাকাটা কে পাবে, আমার পরিবার। আর যদি 20 বছরে আমি যদি মারা না যাই, সেক্ষেত্রে আমি নিজেই যত টাকা জমা দিয়েছি এবং তার জন্য আমার সঙ্গে চুক্তি যা হয়েছে, যতটা সুদ দেওয়ার কথা, সেই সুদ সমেত টাকা আমি রিটার্ন পাবো। তাহলে এই টাকাটা কি করতে পারবে না, এজেন্ট বা কোম্পানি মেরে দিতে পারবে না। মানে আমরা বাংলা কথায় যেটা বলি, টাকাটা মেরে দিয়েছে এরকম আর কি, এই ব্যাপারটা হবে না, টাকাটা নিয়ে নিতে পারবে না অ্যাকচুয়ালি। কিন্তু কি বলে সাধারণ বীমাতে যেটা হয়ে থাকে, আমি যেটা বোঝাচ্ছি সেটা বোঝো, যে
জীবন বীমা তুমি যদি করে রাখো তাহলে তুমি কি করছো, তুমি পেয়ে যাচ্ছ টাকাটা, ঠিক আছে। তুমি মারা গেলেও তোমার পরিবার পাবে, আর মারা যদি না যাও তুমি নিজে পাবে। কিন্তু তাই জন্য এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি নিশ্চয়তার চুক্তি বা প্রতিশ্রুতির চুক্তি। কিন্তু যদি এই কোশ্চেনটা উল্টো করে ঘুরিয়ে দেয় যে সাধারণ বীমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় কেন, সাধারণ বীমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয়, ধরো আমি এই পেনটার একটা চুক্তি কি বলে বীমা করে রেখেছি, যদি এই পেনটার বীমা করে কোনো লাভ নেই, এই 10 কোটি টাকার জিনিসের। তো যাই হোক, আমি একটা ধরো যেই ফোনটা থেকে পড়াচ্ছি বা এই ফোনটার আমি একটা বীমা করে রেখেছি, তো এই ফোনটার বীমা আমি কত বছরের জন্য করলাম এবং প্রত্যেকটা সম্ভবত কিছু প্রিমিয়াম আরেও দিতে হবে। এই ফোনটা যদি খারাপ হয়ে না যায় অথবা হারিয়ে না যায় তাহলে কিন্তু আমি ওই টাকাটা রিটার্ন পাবো না, বুঝতে পেরেছো? তো জিনিসটা খারাপ হতেই হবে বা নষ্ট হতেই হবে, তবেই আমি কি হবে, বা জিনিসটার কোনো ক্ষতি হতেই হবে তবেই আমি পাবো। তাই এটা ক্ষতিপূরণের চুক্তি। যদি ক্ষতি কিছু না হয় তাহলে আমি কিন্তু টাকা রিটার্ন পাবো না। এরকমই আমরা যাদের হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স করা আছে, হেলথ ইন্স্যুরেন্সেরও কিছুটা একই, যে তোমার যদি শরীর খারাপ না হয়, তুমি যদি মানে অ্যাক্সিডেন্টে মারা যাও বা কিছু, তো সেক্ষেত্রেও কি হচ্ছে, টাকা দেবে না, কি বলে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি তোমাকে টাকা দেবে না। কিন্তু তোমার যদি হয় কি বলে শরীর খারাপ হয়, সেক্ষেত্রে তোমাকে টাকাটা দেবে। কিন্তু তুমি যদি হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা যাও, ওই পুরো টাকাটাই কি হয়ে যাবে, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি না, হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে নেবে। বুঝা গেছে? 5 নম্বর, এখানে 5 নম্বর না, আই এর পরে যেটা আছে কি, যেটা আছে 10 নম্বর কোশ্চেন, যেটা বলা উচিত যে মেনশন টু রেকমেন্ডেশন অফ নরসিংহম কমিটি। নরসিংহম কমিটির দুটো সুপারিশ লেখো। বাংলাতে যেটা বলা যেতে পারে, নরসিংহম কমিটির দুটি সুপারিশ লেখো। এখানে আমরা সুপারিশগুলো অনেক কিছু আছে, আমরা ছোটখাটো দুটো সুপারিশ বলতেই পারি। যে যেখানে বলা হয়েছিল কি, সুদের হারকে কি করতে হবে, সুদের হারের উপর যে নিয়ন্ত্রণ ছিল সেই নিয়ন্ত্রণ কমিয়ে দিতে হবে। সুদের হার বাজারের ঘাত প্রতিঘাতের মাধ্যমে নির্ধারিত হতে হবে। সুবিধাজনক সুদের হারে অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রকে ঋণ দান বন্ধ করতে হবে। অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রকে ঋণ দান বন্ধ করতে হবে, এটা একটা। আর এখানে দুটো আমরা বলতে পারি। তারপরে বলছে কমিটি সুপারিশ করেছে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি মূলধনী ভিত্তি প্রসারিত করার জন্য তাদের খোলা বাজারে শেয়ার বিক্রি করতে অনুমতি দিতে হবে। খোলা বাজারে শেয়ার বিক্রির অনুমতি, খোলা বাজারে কার শেয়ার বিক্রি করার অনুমতি, ভালো করে বোঝো। এখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির মূলধনী ভিত্তি প্রসারিত করার জন্য তাদের খোলা বাজারে শেয়ার বিক্রি করার অনুমতি দিতে বলেছে। মানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির শেয়ার, এখানে আমি সেদিন লিখতে দিয়েছিলাম, স্টুডেন্টরা লিখে দিয়েছে শেয়ার বিক্রির অনুমতি। শেয়ার বিক্রির অনুমতি হয়তো আমি হেডিং এ দিয়েছি, কিন্তু তোমাকে এটা পুরোটা লিখতে হবে। কাদের শেয়ার বিক্রির কথা বলা হয়েছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মূলধনী ভিত্তির প্রসারণের জন্য তাদের শেয়ার বিক্রি, খোলা বাজারে শেয়ার বিক্রির অনুমতি দিতে বলা হয়েছে। ঠিক আছে, আরো আছে এখানে ব্যাংকগুলি যাতে যতদূর সম্ভব স্বাধীনভাবে কাজ করতে পারে, কাজ করতে দিতে হবে। সরকার ও রিজার্ভ ব্যাংকের দ্বৈত নিয়ন্ত্রণ বন্ধ করতে হবে। সরকার একরকম ভাবে চাপ চেপে দিচ্ছে, নিয়ন্ত্রণ করছে, আবার রিজার্ভ ব্যাংক বলছে এটা করবে না, ওটা করবে না। আর এরকম করলে চলে নাকি? তো ব্যাংকগুলো স্বাধীনভাবে কাজ করতে পারছিল না, তো তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার কথা বলা হয়েছে। এখানে 319 আর 320 পাতা, মানে জয়দেব সরকারের 319 আর 320 পাতায় তোমরা এটা পাবে। তোমরা দেখো, যদি বুঝতে অসুবিধা হয় এখানে অনেকগুলো দেওয়া আছে, তার মধ্যে দুটো, যে কোনো দুটো তোমার পছন্দ মতো দুটো তুমি লিখে আসলে 2 মার্কস পেয়ে যাবে। আমি করালাম এবিটি এর প্রথম পেজে, যেটা এসি 215 থেকে একের দাগের আমি আগে প্রথমে 5টা করে দিয়েছিলাম, সেখানে অরগুলোও ছিল নিশ্চয়ই। আর এখন আমি পরের 5টা একের দাগেরই, মানে 2 মার্কসের 5টা কোশ্চেন করিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম কোথায় আছে, কি কোন বইতে কোথায় আছে। টুকটাক যে কোশ্চেনগুলো আমার মানে বইতে চট করে পেয়ে যাচ্ছি, আমি তাদের পেজ নাম্বারও বলে দিয়েছি। আশা করছি তোমাদের সুবিধা হয়েছে। তোমরা অনেক দিন ধরে আমাকে বলছিলে, আমি করে দিতে পারছিলাম না, এখন করে দিতে পেরে
পেরে মানে ভিডিওটা শুরু করতে পেরেছি, এটার জন্য অনেক ভালো লাগছে। যাই হোক, আমি চেষ্টা করব পরপর ভিডিওগুলো দেওয়ার, তোমরা পাশে থাকলে আমি নিশ্চয়ই দিতে পারবো। আর তোমরা যারা আমাকে রিকোয়েস্ট করেছো ভিডিও দেওয়ার জন্য এবং এই ভিডিও দেখছো, আমার ভিডিও শেয়ার করছো, লাইক করছো, তাদেরকে কমেন্ট করো। তোমরা আমার ভিডিওতে প্রচুর পরিমাণে কমেন্ট করো। কিছুদিন ধরে আমি বিয়ের ভিডিও দিচ্ছিলাম, তোমরা বোর হয়ে গিয়েছিলে। তো যাই হোক, আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব যত তোমাদের পড়ার ভিডিও দেওয়া যায় আমি চেষ্টা করছি দিয়ে দেওয়ার। তোমাদেরকে অনেক থ্যাংক ইউ।